ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম ভয়ঙ্কর সত্য ঘটনার আরও একটি নতুন এপিসোড নিয়ে। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে বেশ কিছু ঘটনা আছে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেই ঘটনাটা শেয়ার করব, মলি নামে একজন আছেন, সেই আপুর ঘটনাটা আগে শেয়ার করব। তো মলি যে ঘটনাটা শেয়ার করেছেন এটা মূলত তার দাদির বোনের কাছ থেকে শোনা একটা ঘটনা, মানে সম্পর্কে তার দাদি হয়। ঘটনাটা ছিল এরকম যে তার ছেলে, তাদের গ্রামের বাড়ি হচ্ছে রাজবাড়িতে, গৌরী নদীর পাশে তাদের বাড়িটা। এবং অনেক সময় তাদের সেই মানে বাজারে বা কোথাও যাইতে হইলে বা নামাজ পড়তে যাইতে হইলেও তাদের সেই নদীটা পার হয়ে ওই পারে গিয়া যেতে হতো। মূলত নদী বলা ভুল, নদীর যেমন শাখা থাকে না ওরকম টাইপের। তো যাই হোক, সে যাচ্ছিল হয়তো কোনো কারণে নদীর ওই পারে। আর ওই পারে কিছু দোকানপাট ছিল, খুব সম্ভবত মানে সেইখানে দোকানেই হয়তো আড্ডা দেওয়ার জন্য বা কিছু কেনার জন্য যাচ্ছিল। তো সে যখন মানে নৌকায় ওঠে, তার মনে হলো যে অন্য আরেকটা কেউ এসে সেই নৌকার যে সামনের যে সাইডটা আছে, মানে অপর পাশটায়, ওইখানে এসে বসলো। তো তিনি ভাবলেন যে যাই হোক, এটা হইতে পারে তার মনের ভুল, কারণ যেহেতু তিনি কাউকে দেখতে পাচ্ছেন না। তো তিনি নৌকাটা চালাইতে থাকেন। তবে এখানে কথা হচ্ছে যে সে কিন্তু মানে সিগারেট খাইতেছিল, তার হাতে সিগারেট ছিল। তো সে যখন সেই মানে মাঝ নদীতে চলে আসেন, মানে নদী বলতে আপনাদের তো শুরুতে বললাম, মানে নদী না, এটা একটা শাখার মতো, শাখা নদী থাকে না ওরকম, মানে খালের চাইতে একটু বড় হবে আর কি, এরকম। তো সে যখন মানে মাঝখান বরাবর চলে আসেন, ঠিক ওই সময়টাতে তার মানে সিগারেটটা শেষ হয়ে যায়। তো সে দেখতে পান যে যে অপর পাশে যে অবয়বটা বসা ছিল সে কিন্তু দেখতে পাচ্ছেন না, মূলত মানে অনুভব করতে পারতেছেন যে নৌকায় যদি অপর প্রান্তে কেউ বসা থাকে, ওই জায়গাটাও কিন্তু পানির মধ্যে অনেকটা মানে নিচু হয়ে থাকে। তো তার হাতে সিগারেটটা যখন শেষ হয়, তিনি মানে স্পষ্ট মানে বুঝতে পারেন যে সেখান থেকে কেউ একজন উঠে সে মানে নৌকার মাঝখানে চলে আসে, মানে মূলত তার কাছে আসার চেষ্টা করে। তো এই বিষয়টা যখন তিনি বুঝতে পারেন, ঠিক তখনই সাথে সাথে আরেকটা সিগারেট তিনি জ্বালায় ফেলান। ঠিক তখনই তিনি মানে সে অবয়বটা মানে দেখতে পান যে সে আস্তে আস্তে মানে হাওয়া, মনে হইতেছে যে সে অদৃশ্য থেকে আস্তে আস্তে মানে বাস্তবে আসলো, এরকম তার কাছে মনে হইলো। তো সে দেখতে পান যে একটা মেয়ে আকৃতির, যার পরনে মানে সাদা এক ধরনের কাপড় ছিল, মানে অনেকটা মানে উজ্জ্বল টাইপের কাপড় পরা, এবং একটা মেয়ে। তখন সেই চাচা সেই মেয়েটাকে জিজ্ঞেস করে যে কে আপনি, বা এই নৌকার মধ্যে আপনি কোথা থেকে আসলেন। তখন সেই মেয়েটা বলে যে আমি তোমাকে নিয়ে যেতে আসছি, এবং সে এও বলে যে আমি তোমাকে অনেক দিন যাবৎ ফলো করতেছি, বাট অনেক সময় তোমার সামনে আসছি কিন্তু তুমি হয়তো বুঝতে পারো নাই। তো যাই হোক, আমি তোমাকে আজকে নিয়ে যেতে আসছি, তোমাকে আমার অনেক ভালো লাগে। তখন সেই চাচা একটু সাহসী ছিলেন। তখন সে বলে যে আসলে তুমি কে, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? তখন মেয়েটা বলে যে না, আমি মানুষ না, আমি অন্য কিছু। তখন সেই চাচা বলে তাহলে আমি কেন যাব তোমার তোমার সাথে? তখন মেয়েটা বলে যে হ্যাঁ, আমি তোমাকে আমার দেশে নিয়ে যাব। তখন চাচা বলে যে না, তুমি হয়তো অন্য একটা জাতি, আমি মানুষ জাতি, আমি পৃথিবীতেই থাকবো, তোমার যেই দেশ আছে, তোমার যেই জায়গা আছে, জগৎ আছে, সেখানে তুমি থাকো। তখন মেয়েটা মানে অনেকভাবে তাকে বলতে থাকে। আর এদিকে কিন্তু সেই মানে
এই চাচা সে কিন্তু মানে কথা বলতেছে আর নৌকাটা বাইতেছে। মানে তার কথা হচ্ছে যে সে কোনো রকমে সে তাকে মানে নৌকাটাকে পাড়ে ভিড়াইতে পারে কিনা। কারণ যেহেতু মাঝ নদীতে তিনি কিন্তু সেফ না। আর সে কিন্তু কোনোভাবে তার সাথে পেরেও উঠবেন না। তো যাই হোক মেয়েটা একটা পর্যায়ে তাকে থ্রেট করে যে, "তোমাকে আমার সাথে যেতে হবে। কারণ তোমার হাতে আগুন আছে যার কারণে আমি হয়তো দূরে। এই আগুনটা কতক্ষণ থাকবে তোমার কাছে? তা আগুন শেষ হইলে আমি আসবো কাছে।" তো এদিকে চাচা কিন্তু সিগারেট আরেকটা শেষ হয়ে যায়। ওইটা থাকা অবস্থাতে সে আরেকটা সিগারেট জ্বালায়। তো এরকম করতে, করতে সে মানে যখন মানে কিনারে আইসা পড়েন, মানে কিনারে আসছেন বলতে তিনি কিন্তু ভিড়ান নাই। মোটামুটি কিনারা বলতে তিনি মানে বুঝতে পারতেছিলেন যে নৌকাটা বর্তমানে যেই জায়গাটাতে আছে, এখান থেকে মানে হাঁটু পর্যন্ত পানি হবে। তো ওই জায়গাটাতে এসেই তিনি কি করেন নৌকাটা থেকে মানে এক লাফে নেমে মানে দ্রুত মানে উপরে ওঠার চেষ্টা করেন দৌড়াইয়া। কিন্তু এখানে তিনি মানে ঘুরে দেখতে পান যে সেই নৌকার উপরে সেই অবয়বটা আর নাই। তো তিনি নাই যখন তিনি মানে দৌড়ায় উপরের দিকে আবার তাকান মানে ওঠার জন্য, তো তিনি দেখতে পান যে সেই অবয়বটা সে পাড়ের উপরে দাঁড়ায় আছে। তো এইটা দেখে চাচা মূলত আরো ভয় পেয়ে যান যে, যে জিনিসটাকে পেছনে রেখে তিনি আসতেন সেই জিনিসটা মানে তার সামনে চলে আসছে। তো যাই হোক পরবর্তীতে সে সেখান থেকে ওঠে এবং ওই জিনিসটা তাকে হাত ধরে টানতে থাকে। আর সে অনেকটা তার সাথে মানে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সে তাকে টেনে নিয়ে যেতে চায় আর সে মানে যেমন ওইখানে কিছু গাছ-টাছ ছিল, গাছের শিকড়। সে মানে ওই শিকড়গুলা ধইরা রাখে বা মানে সে যাবে না। তাকে মানে ছেঁচড়ায় নিয়ে যাইতেছে। কিন্তু তারপরও সে মানে কোনোভাবেই তার সাথে মানে যাবে না এরকম সে একটা চেষ্টা করতেছিল তার হাত থেকে বাঁচার জন্য। আর ওই দিকটাতে যে মানে কিছু মানুষজন আছে, কিছু দোকানপাট আছে ওই পাশে নদীর পাড়ে। তো সেই দোকানপাড়ের ওইখানে মানে অনেক ধরনের মানুষজন আছে। কিন্তু তারা কেউ তাকে দেখতে পাচ্ছে না। মূলত সেও কোনো চিৎকার করতে সেখানে পারতাছিল না। তো অবশেষে একটা লোক সেখান থেকে মানে খেয়াল করেন যে দূরে কেউ একজন মানে ধস্তাধস্তি করতেছে। তো সে তো জানে না যে হয়তো পারে যে অদৃশ্য কিছুর সাথে ধস্তাধস্তি করতেছে। তো তারা হয়তো ভাবছে যে হইতে পারে যে অন্য কোনো বিষয়। তো যাই হোক সে মানে কয়েকবার জিজ্ঞেস করে, "এই কে? কে ওখানে?" কিন্তু এদিক থেকে চাচা কিন্তু কোনো ধরনের শব্দই করতে পারতেছিলেন না মুখ দিয়ে। জাস্ট তিনি নিজেকে সেভ করার চেষ্টা করতেছিলেন ওই অবয়বটার কাছ থেকে। কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হচ্ছিল না। আর ওই জিনিসটা মানে খুবই শক্তিশালী ছিল। আর যেহেতু একটা মানুষ আর ওইটা একটা জিন জাতি বা পরী বলেন যেটাই বলেন, তো তার সাথে তো পেরে ওঠাটা এতটা সহজ না। তো পরবর্তীতে সেইখান থেকে মানে যে লোকটা দেখছিল ১ম সে আরো ২-৩ জনকে চায়ের দোকানে বলে যে, "দেখেন তো ওইখানে কি কোনো একটা ঝামেলা হইছে নাকি, মারামারি লাগছে নাকি?" তখন তারা দেখে যে হ্যাঁ, ওইখানে একটা মানুষ মানে ধস্তাধস্তি করতাছে। তো পরবর্তীতে ওই মানে চায়ের দোকান থেকে অনেকগুলা লোক সেখানে যায়। যেয়ে দেখে যে সেই চাচা, তো এর মধ্যে আবার চাচা মানি তার সাথে ধস্তাধস্তি করতে, করতে হয়তো কোনো একটা কিছুর সাথে মানে মাথায় বাড়ি খান। এবং বাড়ি খাওয়ার পরে আর তার শরীরটাও মানে একদম মানে শক্তিহীন হয়ে গেছিল। ধস্তাধস্তি করতে, করতে প্রায় ১ ঘন্টার মতো ওই অবয়বটার সাথে তার ধস্তাধস্তি হয়। যার কারণে মানে চাচা সেখানে মানে অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে ওই জায়গার যারা ছিল তারা মানে মূলত সেই চাচাকে দেখে চিনে যে এটা ওই বাড়ির ছেলে। পরবর্তীতে তাকে মানে আস্তে, আস্তে মানে বাড়িতে পৌঁছায় দেয়। কিন্তু ৩ দিন পর্যন্ত সেই চাচার কিন্তু কোনো জ্ঞান ফিরে নাই। ৩ দিন পরে সেই চাচার জ্ঞান ফিরে এবং জ্ঞান ফেরার পরে তিনি যে দৃশ্যটা দেখেন যে এতগুলা মানুষ সেখানে উপস্থিত ছিল। কিন্তু যেই মেয়েটার সাথে তার মানে এরকম ধস্তাধস্তি হইছিল, ঠিক সেই মেয়েটাই তার মানে চোখের সামনে দাঁড়ায় আছে সবার সামনে। অথচ সে মানে জ্ঞান ফিরে উঠেই সেও আবারও চিৎকার করতে শুরু করে এবং সবাই তাকে ধরে এবং
জিজ্ঞেস করে যে কি হয়েছে কি হয়েছে। তো যাই হোক, পরবর্তীতে সে ওই মেয়েটাকে আর দেখে না ওইখানে, এবং তার সাথে যে ঘটনাগুলো ঘটছে সমস্ত ঘটনা তিনি সবাইকে সেখানে খুলে বলেন। পরবর্তীতে তাকে কবিরাজ দেখানো হয় এবং কবিরাজ বলে যে ওকে একটা পরী পছন্দ করে, যে কিনা মানে ওরে নিয়ে যেতে চায়। তাই তাকে পরবর্তীতে মানে তাবিজ দেওয়া হয়। পরবর্তীতে তার সাথে আর এরকম ঘটনা ঘটেনি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের প্রথম ঘটনা, মলি আপুর ঘটনা। তো দ্বিতীয় যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা শ্রাবণী নামে কেউ একজন পাঠাইছে। তো এই ঘটনাটা ঘটেছিল মানে তার সাথে তিনি যখন ছোট, তখন তার একটা চাচী ছিল, তাকে খুবই আদর করত। কিন্তু সেই চাচিটা মানে তার একটু সমস্যা হয়েছিল, যার কারণে তাকে অপারেশন করা হয়। কিন্তু সেই অপারেশনে মানে একটু ভুল হয়েছিল, যার কারণে একই দিনে তাকে আবার দ্বিতীয়বার অপারেশন করা হয়। এক দিনের মধ্যেই দুইবার করানো হয়। তো পরবর্তীতে সেই মানে যিনি ছিলেন চাচি, তাকে কিন্তু আর বাঁচানো সম্ভব হয় নাই, সে মারা যান। তো পরবর্তীতে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং তাকে ধর্ম অনুযায়ী সৎকার করা হয়, মাটি দিয়ে দেওয়া হয়, দাফন করা হয়। তো এদিকে আরেকটা বিষয় হচ্ছে যে সেই শ্রাবণী, তাকে কিন্তু সেই তার চাচি খুব আদর করত, যার কারণে তারও অনেক মন খারাপ হয় যে এমন একটা মানুষ, সে কালকেও আমার সাথে কথা বললো অথচ আজকে পৃথিবীতে সে নাই। মানে যাই হোক, তার খুবই মন খারাপ ছিল। তো এখানে বিষয় হচ্ছে যে তার সেই চাচি কিন্তু আবার জব করত। তো সে প্রতিদিন যখন বাড়িতে ফিরতো, তার বাড়ি মানে তার বাড়ি আর তার বাড়ি মানে একই বাড়িতেই ছিল, তাদের চাচি আর তাদের মানে একই বাড়িতেই থাকতো, বাট ঘর ছিল আলাদা আলাদা। যেমন তাদের ঘরটা ওই পাশে, আর সেই শ্রাবণী তাদের ঘরটা হচ্ছে গিয়া এই পাশে। তো এসেই সে সবসময় তাকে ডাক দিত বাইরে থেকে, তাকে সবসময় সে বাইরে থেকে ডাক দিত এবং এক এক দিন এক একটা নামে তাকে ডাকতো। তো সেও সবসময় অপেক্ষায় থাকতো সে কখন আসবে। তো এখানে বিষয় হচ্ছে যে সে মারা গেছে, কিন্তু তারপরের দিন তিনি মানে ঠিক সেই সময়টাতে মানে তার সেই ডাকের মানে শব্দ পান, এবং শব্দ শুনে তিনি মানে বুঝতে পারেন, তার খেয়াল নাই যে সে মারা গেছে। সে মানে ডাকে সাড়া দেন। পরক্ষণে তার মনে পড়ে যে আরে চাচি তো মারা গেছে, তাহলে সে কে ডাক দিল। এই বিষয়গুলা তার মাথায় ঘুরতে থাকে। তো পরবর্তীতে একদিন তিনি রাতে শুয়েছিলেন তার ঘরে, এবং শীতের দিন ছিল ওই সময়টাতে। তো তিনি যখন শুয়েছিলেন, তো মাঝরাতের দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। কিন্তু তার মনে হইতাছে যে কেউ একজন তার পাশে শুয়ে আছে। যদিও তিনি মূলত তার মা বাবার সাথেই শুতেন, কিন্তু তাদের খাটটা বড় ছিল, যার কারণে তিনি এক পাশটায় ছিলেন, তার মা বাবা আরেক পাশে ছিল। তো তার যেই পাশটা মানে কোলবালিশটা থাকার কথা, ঠিক সেই পাশটাতে মনে হইতাছে যে অন্য কেউ শুয়ে আছে। তো একটা পর্যায়ে সে মানে তার কানে কানে ফিসফিস করে সেই মানে তার বয়সটা ছিল তার সেই চাচির মতো, যে আমি তোর সাথে কিছু কথা বলতে আসছি, তুই কি আমাকে দেখলে ভয় পাবি। মানে এই কথাটা তিনি মানে স্পষ্ট শুনতে পারলেন। মানে তার মনে হইতাছে যে এটা তার স্বপ্ন না, এমনকি যে তার কানের সামনে এসে যখন এই কথাগুলা বলতেছিল, মূলত তার যেই নিঃশ্বাসটা, সেই গরম নিঃশ্বাসটা তিনি কানের উপরে পাইতেছিলেন। তো তিনি একটা সময় ভাবলেন যে চাচি কথা বলবে। আর মূলত কথা হচ্ছে যে এখানে চাচি যখন জীবিত ছিল, সে কিন্তু অনেক সময় সেই চাচির সাথে কাটাইতো। সেই চাচি যেদিন মানে ছুটির দিন বাড়িতে থাকতো, তো ওই সারাদিনটাই মানে তার সাথে কাটাতো। আর এমনিতেও সে বাড়িতে আসার পরে তার সাথে অনেকটা সময় দিত সে। তো সে মানে সেই মানে জাগ্রত অবস্থায় চোখে আধো ঘুম ছিল। সে বলে যে, "কেন ভয় পাবো? বলো, তুমি কি বলতে চাও?" ঠিক পরক্ষণেই তার মানে হঠাৎ মনে পড়ে যে, আরে চাচি তো মারা গেছে।
তখন মানে এটা মনে পড়ে যখন, ঠিক তখনও তার চাচি তার কানের কাছে কথা বলতেছে যে তাহলে শোন একটা কথা। এদিকে সে তো মানে একটা চিৎকার দিয়ে ওঠে যে আমাকে ঢাকো, আমাকে ধরো, আমাকে ধরো। এবং মানে তার যে কথাটা তার কানে মানে আওয়াজটা ঢুকতেছে, এর জন্য সে চিৎকার করে বলতেছে যে আমার কানটাকে ঢাকো। তখন তার মা বাবা মানে লাফ দিয়ে ওঠে এবং বলে যে কি হয়েছে তোর, কে তোর কান নিয়ে গেল? তখন সে মানে উঠে মানে তখন আর কিছু বলে নাই, যেহেতু তখন রাত ছিল। তো সে বলে যে সকালে বলবো না। তো এদিকে তারা হয়তো ভাবছে সে হয়তো মানে স্বপ্ন দেখছে, কিন্তু বিষয়টা হচ্ছে তার ভাষ্যমতে সে তখন মানে স্বপ্নে দেখেন নাই। সে এটা সম্পূর্ণ তার সাথে মানে জাগ্রত অবস্থায় ঘটছে। তো যাই হোক, পরের দিন সকালে উঠে সে তার মাকে বিষয়টা খুলে বলে এবং তার মা বলে যে হ্যাঁ, আমিও মানে মূলত তোর চাচির ভয়েসটা শুনতে পাইছি। সে প্রতিদিন যখন ডাক দিতে আসে আমিও বিষয়টা খেয়াল করছি। এমনকি আমিও মানে ভুলবশত কয়েকবার তার ডাকে সাড়াও দিছি। এমনকি আমি উত্তর দিছি, যে বলছি যে শ্রাবণী ঘুমাইতেছে বা শ্রাবণী পড়তে বসছে এরকম। পরক্ষণে তারও মনে পড়ছে, কিন্তু তিনি অনেক সময় মানে ভাবতেন যে এটা হয়তো তার মনের ভুল। আসলে সে যখন তার মেয়ের মুখ থেকে এই বিষয়টা শুনে, শ্রাবণীর মুখ থেকে, তখন সে মানে বিষয়টা বিশ্বাস করতে বাধ্য হয় যে না, আসলে তিনি যে ডাকটা শুনেন মাঝে মধ্যে, এটা তার মেয়েও শুনে, তিনি একা না। তো এই হচ্ছে বিষয়। তো পরবর্তীতে একটা হুজুরকে আনা হয়। না, মূলত হুজুরকে আনা হয় নাই। হুজুরের কাছে যেয়ে তার বাবা সব খুলে বলে বিস্তারিত। পরবর্তীতে হুজুর একটা তাবিজ তাকে দেয় এবং তাবিজটা যখন তাকে দেয় তারপর থেকে মানে তার সাথে এরকম ঘটনা আর ঘটে নাই। কিন্তু ঘটে নাই বলতে ঠিক তার ৩-৪ বছর পরে, যখন মানে সে মোটামুটি একটু বড় হইছে, আর ওই সময়টাতে তার চাচির কিন্তু একটা মেয়ে ছিল। সেই মেয়েটারও বিয়ে হয়ে গেছে। তো তার যে বিয়ে হইছে সে কিন্তু শ্বশুরবাড়িতে তেমন একটা থাকে নাই। যেহেতু তার শ্বশুরবাড়িতে তেমন বেশি একটা লোকজন নাই। এমনকি তার যে হাসব্যান্ড ছিল সেও আবার প্রবাসে থাকে। যার কারণে সে তার নিজের বাড়িতেই মানে তার বেশি একটা থাকা হয়। আর এদিকে তার বাবাও আবার একা। এজন্য সে তার বাবার সাথেই থাকে। আর তার বাবা মূলত যেই চাকরি করতেন সে মানে বাড়িতে আসতেন সপ্তাহে ১ দিন এরকম। তো এই দিকটায় সে যখন বাড়িতে থাকতো, তো সে তো একা থাকতে হয়। যার কারণে সে সেই শ্রাবণীকে নিয়ে সে থাকতো তার বাড়িতে। তো ঠিক এরকমই একদিন হঠাৎ সেই শ্রাবণী সে তার যে আপু ছিল সেই ঘরে যেয়ে শোয় এবং তার যে চাচাতো বোন ছিল সে ওইদিন হয়তো কোনো কারণে মানে ফোনে কথা বলতে, বলতে বাইরে চলে গেছিল। মোটামুটি সে ১-২ ঘন্টার মতো ফোনে কথা বলে। আর ঠিক সেই সময়টাতে শ্রাবণী কিন্তু ঘরে একা, একা শুয়ে ছিল এবং তার চোখে ঘুম, ঘুম চলে আসছিল। তো সে তাদের ঘরের যে জানালাটা ছিল সেই দিকটাকে মুখ করে শুয়েছিল। তো তার কাছে মনে হইতাছে যে তার সেই চাচি ঠিক তার পেছনে শুয়ে আছে এবং শুইয়া তার দিকে তাকায় আছে। মানে এটা তার অনুভব। কিন্তু তিনি ঘুরে দেখার মতো সাহস পাচ্ছিলেন না। এমনকি তার কাছে মনে হইতাছিল তিনি যেই খাটটায় শুয়ে আছেন ওই খাটটাতে মানে তার সেই চাচি যখন জীবিত ছিল তার সাথে তিনি অনেকবার শুইছেন, ওইখানে শুয়েছিলেন। ঠিক ওরকমই মনে হইতাছে অনুভূতিটা, যে সে তার পাশে আছে, সে শুয়ে আছে খাটের মধ্যে। কিন্তু সে তো এখন জীবিত নাই। সে এখন তার পাশে শুয়ে আছে। এটা তো মানে খুবই ভয়ের ব্যাপার। পরবর্তীতে একটা পর্যায়ে সে মানে এই দিকটাতে ঘোরে, যে তার মনের ভুল এটা ভেবে, যে আসলে আমার মনের ভুল হইতাছে, যার কারণে আমি ভয় পাইতাছি। পরে যখন সে এই দিকটাতে ঘোরে, সে ঠিক তার সেই মানে চাচিকে দেখতে পান যে সে বড়, বড় চোখ করে তার দিকে তাকায় আছে মানে শুইয়া, এবং চোখটা মানে একদম তার চোখের দিকে তীক্ষ্ণ নজরে সে তাকায় আছে এবং সে বলে যে
তুই এর আগে তোর কাছে আমি একটা কথা বলতে চাইলাম, কিন্তু তুই কেন ভয় পাইলি? বল, আমি কি তোর কোনো ক্ষতি করছি? এই দিকটাতে মানে সেই শ্রাবণী তো মানে তার কলিজা শুকায় যায়। মানে এরকম দৃশ্য তার চোখ দেখেই, চোখটা একদম লাল ছিল। মানে তার মনে হইতাছে সে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। অথচ ঘরে লাইট কিন্তু বন্ধ ছিল। তো অবশেষে মানে তিনি ভাবতাছেন যে এখন কি করা যায়? সে চিৎকার করার চেষ্টা করতেছিলেন। সে কোনোভাবে চিৎকার করতে পারতাছিলেন না। এমনকি সে চাইতেছিলেন যে ওইখান থেকে উঠে একটা দৌড় দিবেন। কিন্তু সে কোনোভাবে সেই মানে হাত পাও নাড়াইতে পারতেছে। সে একদম ওই জায়গাটায় মানে জমে গেছেন বরফের মতো। তো সে মনে, মনে দোয়া পড়তে থাকে। কিন্তু কিছুতেই আর কিছু হচ্ছে না। তো তিনি চিন্তা করতে থাকেন যে আপু কেন ঘরে আসে না? আপু মানে তার আপু কিন্তু উঠানে বইসা, বইসা তার হাসব্যান্ডের সাথে কথা বলতেছিল ফোনে। তো একটা পর্যায়ে তার আপু ঘরে আসে এবং ঘরে এসে যখন সে লাইট জ্বালায়, তখন তিনি দেখতে পান যে আসলে তার ওই সাইডটায় মানে কেউ নাই। অথচ তিনি দিব্যি মানে সে আপু যখন ঘরে আসতাছিল সেই শব্দটাও তিনি কিন্তু পাইতেছিলেন যে সে ঘরে আসতেছে। এবং ঘরে আসার পরে মূলত তিনি তখনও দেখতে পাচ্ছিলেন যে সে তার দিকে এরকম মানে রক্তবর্ণ চোখে সে তাকায় আছে। অথচ তার আপু এসে যখনই লাইটটা অন করলো, তিনি সাথে, সাথে সবকিছু স্বাভাবিক এবং সেখানে কেউ নেই এবং সে উঠে বসে পড়ে তখন। তখন মানে তার আপু তাকে জিজ্ঞেস করে যে, "তুই এখনো ঘুমাস নাই শ্রাবণী?" তখন সে বলে যে, "আপু আমাকে একটু পানি দাও আগে। আমি ভয় পাইছি। তুমি এতক্ষণ পর্যন্ত বাইরে ছিলা কেন?" তো পরবর্তীতে সে আর কখনো মানে সেই ঘরে শুইতে যান নাই এবং তার যে তাবিজটা ছিল, যে হুজুর তাকে তাবিজটা দিয়েছিল, সে এই তাবিজটা মানে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু সেই তাবিজটাকে তিনি আর কোথাও খুঁজে পান নাই। তো পরবর্তীতে তাকে মানে আবারও সেই হুজুরের কাছে এই বিষয়টা জানানো হয়, অন্য আরেকটা হুজুর। যদিও ১ম বারের ওই হুজুরটাকে আর তিনি পান নাই দেখা। তো পরবর্তীতে সে আরেকটা তাবিজ দেয় এবং ওই তাবিজটা সে সবসময় তার সাথে রাখত। সো ভিউয়ার্স, এই ছিল শ্রাবণীর ঘটনা। সো ভিউয়ার্স, এই ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।